হ্যালো স্টুডেন্টস, আমি এবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা এবিটি এর টেস্ট পেপার 2021-22-এর 154 নম্বর পেজের প্রথম থেকে অঙ্ক শুরু করব। আজকের ক্লাসে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্ক হবে। এই 1-এর, 2-এর এবং 3-এর দাগের অঙ্ক তোমরা জানো, এগুলো শর্ট কোশ্চেন থাকে। 1-এর দাগের থাকে মাল্টিপল চয়েস, 2-এর দাগের থাকে শূন্যস্থান পূরণ এবং 3-এর দাগের সত্য অথবা মিথ্যা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলি, এই অঙ্কগুলো খাতায় করে দেখাতে হবে না। এই অঙ্কগুলো রাফে তোমরা যদি শর্ট ক্যালকুলেশন করে করে উত্তর বের করে নাও, অথবা তোমরা যদি মুখে মুখেও করতে পারো, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে মেন কথা হচ্ছে এই অঙ্কগুলো খাতায় করে তোমাদের দেখাতে হবে না। তো প্রথম অঙ্কে আমরা চলে আসি। প্রথম অঙ্কে দেখো যে এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে সুদের হার বের করতে বলেছে। তো আমরা ফর্মুলা জানি, আই ইজুয়াল টু পি টি আর বাই 100 বসিয়ে দাও। আই হচ্ছে সুদ হচ্ছে সি, পি হচ্ছে এ টাকার মানে এ, টি হচ্ছে সময় বি মাসের, বি মাসের মানে হচ্ছে বি বাই 12, কারণ হচ্ছে বি মাস সমান সমান হচ্ছে বি বাই 12 বছর। এই অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাতে যখন টি এর মান বসাবে, এবং সব সময় যেহেতু বার্ষিক সুদের হার দেওয়া থাকে আর এটাও বার্ষিক সুদের হারই বের করতে হবে, সেই জন্য আমরা টি এর জায়গায় বসিয়ে দিলাম টি বাই 12 কিন্তু আর আর আমাদের বের করতে হবে 100। তাহলে এখানে দেখে নাও, সি ইজুয়াল টু হচ্ছে এখানে হয়ে গেল এ বি আর বাই 12 ইন্টু 100 নিচে তোমরা যদি 1 ধরে নাও তাহলে 1/100, তাহলে হয়ে যাবে সি ইজুয়াল টু এ বি আর বাই 12 ইন্টু 100, তাহলে 1200 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তাহলে আর এর মান যখন আমরা বের করব, ক্রস গুণ করি আমরা, ক্রস গুণ আগে এই গুণটা করলাম, তাহলে হচ্ছে 1200 সি বাই এ বি, এটাই হচ্ছে উত্তর। আমাদের অপশন আছে 1200 সি বাই এ বি, অপশন আছে আমাদের, অ্যান্সার হচ্ছে বি। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটা অংশীদারি কারবারের অঙ্ক। সেই অংশে জন 800 টাকা 5 মাসের জন্য এবং পল 500 টাকা 6 মাসের জন্য যদি রাখে, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে। তাহলে আমরা প্রথমে যে এই যে টাকা তারা রাখলো, অর্থাৎ তাদের মূলধনের যে অনুপাত, জন ও পলের মূলধনের অনুপাত, আমরা প্রথমে এদের মূলধনের অনুপাত করলাম। মূলধনের অনুপাত কি? মাসিক মূলধনে, অর্থাৎ 800 টাকা 5 মাসের জন্য রেখেছে জন। তাহলে 800 টাকা 5 মাসের জন্য রেখেছে মানে 800 টাকা প্রথম মাসেও ছিল, 800 টাকা দ্বিতীয় মাসেও ছিল, 800 টাকা তৃতীয় মাসের ছিল। এইভাবে যদি থাকে, তাহলে মাস হিসাবে তার যে মূলধন, অর্থাৎ 800 টাকা 5 মাসের জন্য, প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, চতুর্থ মাসে, পঞ্চম মাসে, 5 মাসের জন্য যদি থাকে, তাহলে মাসিক মূলধন হিসাবে তার মোট মূলধনটা দাঁড়ায় 800 গুণ 5। বোঝা গেছে? তাহলে 800 গুণ 5। পরেরটা হয়ে গেল হচ্ছে একই রকম, পরেরটা হবে 500 টাকা 6 মাসের জন্য, তাহলে 500 গুণ 6 হয়ে গেল। এবার এটাকে যদি আমরা করে নিই তাহলেই হয়ে যাবে। তাহলে 0 0 বাদ হয়ে গেল, 0 0 বাদ হয়ে গেল, এই 5 আর এই 5 বাদ হয়ে গেল। তাহলে প্রথমে 8 গুণ 5 বাই 5 গুণ 6, 5 5 কেটে গেল, 3 এটা 4, তাহলে 4:3, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে, এর অপশনটা হচ্ছে সি তে রয়েছে। এরপরের আমরা চলে আসছি একটা অনুপাতের অঙ্কে। অনুপাতের অঙ্কটা দেখো যে 2a ইজুয়াল টু 2, 3b ইজুয়াল টু 4c যদি হয়, তাহলে a ইজ টু b ইজ টু c সমান সমান। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এ বি এবং সি এর সাথে, অর্থাৎ চলরাশির সাথে যে সংখ্যাগুলো রয়েছে, সেই সংখ্যাগুলোর গসাগু করে নিতে হবে। তাহলে 2 3 4 গসাগু করো, 12 হবে। 12 কি করতে হবে, 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে হবে এই টাইপের সমস্ত অঙ্কের। তাহলে হয়ে যাবে হচ্ছে, এটা হয়ে যাবে a বাই 6, এটা হয়ে যাবে b বাই 4, এটা হয়ে যাবে c বাই 3। এর
ভাগে যেটা থাকবে, অতএব এখান থেকে আমরা লিখে দিতে পারবো A:B:C সমান সমান এর ভাগে যেটা, এর ভাগে, বি এর ভাগে এবং সি এর ভাগে যেটা থাকবে সেইগুলোই হবে এ এর অনুপাত, এটা হবে বি এর অনুপাত, এটা হবে সি এর অনুপাত। অর্থাৎ এ সমান A:B:C = 6:4:3। খুব ইজি অঙ্ক। এর অ্যান্সার হবে, অপশনটা হবে ডি। এরপরে যেটা আছে সেটা দেখো হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের দূরত্ব হবে হচ্ছে এটা 4 সেন্টিমিটার। অ্যান্সার ডি। কেন হবে? কারণ এটা একটা উপপাদ্যই আছে যে কোনো একটি বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা, সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী হবে। অর্থাৎ এক্ষেত্রে যে একটা বৃত্তের ক্ষেত্রে এই একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এদিকে যদি একটা জ্যা হয়, আরেকটা জ্যা এদিকে হবে না, কারণ দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান বলেছে। সমান জ্যা যদি হয় তাহলে তারা বৃত্ত থেকে, কেন্দ্র থেকে সমান দূরত্ব, অন্যটা উল্টো সাইডে হবে এবং এই দূরত্বটা সমান। এটা তোমাদের উপপাদ্যে প্রমাণই আছে। অর্থাৎ এক্ষেত্রে কি লিখতে হবে? এক্ষেত্রে লিখতে হবে, মানে যেটা জানার সেটা হচ্ছে যে কোনো একটি বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী হবেই। এটা হচ্ছে উপপাদ্যতেই প্রমাণ আছে। সেই জন্যে ওই প্রথম জ্যাটার দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, দ্বিতীয় সমান দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে। অর্থাৎ এর অপশন হবে ডি। এরপরে আমরা যে অঙ্কটা করে নেব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি এর পরিমাণ। তাহলে একটা ছবি আঁকবো। একটা সাধারণ স্পর্শক এ বি, এটা হচ্ছে সি বিন্দু, কোণ এ সি বি সমান সমান। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে একটা উপপাদ্যের প্রয়োগ আছে, সেখানে এই প্রমাণটা করে দেওয়া আছে। এখানে 217 নম্বর পেজে, পেজ নম্বর 217, প্রয়োগ 16, প্রয়োগ 16-র 2 নম্বর প্রমাণ। এখানে এটা প্রমাণ করে দেওয়া আছে। তা সেই জন্য এটা আমি করাচ্ছি না, এটা হচ্ছে তোমাদের বইয়ে পেয়ে যাবে, পেজ নাম্বার 217, প্রয়োগ 16, প্রমাণ হচ্ছে 2। এখানে কি এই কোণটা সব সময় এই ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। এ সি বি সমান সমান 90 ডিগ্রি। এটা বইতে করে দেওয়া আছে, তোমরা এটা বই থেকে দেখে নেবে, প্রমাণটা দেখে নেবে। আর যদি মনে রাখতে পারো, এটা যেহেতু করে দেখাতে হবে না, মনে রাখতে যদি পারো তাহলে এ সি বি এটা হচ্ছে 90 ডিগ্রি সব সময় ক্ষেত্রে। যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে এবং সাধারণ স্পর্শকের যে বিন্দু আর হচ্ছে মানে এই বৃত্তের যে স্পর্শ বিন্দু, এদের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে পারে, এই কোণটা যদি বের করতে বলে, এই কোণটা সব সময় 90 ডিগ্রি হবে। কারণ এটা হচ্ছে উপপাদ্যতে প্রমাণ করে দেওয়া আছে, তাই এটা সবসময় 90 ডিগ্রি। অর্থাৎ এ সি বি সমান সমান 90 ডিগ্রি। অপশনটা আমাদের হয়ে যাবে সি। এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান। 6 নম্বর, বক্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এটা বলেছে 4 গুণ, 3 গুণ। তাহলে কি? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান। আয়তনের যে সংখ্যামান তার 3 গুণের সাথে সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে 3 কেটে গেল, 4 পাই বাদ হয়ে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে আর কিউব। দুদিক থেকে আর স্কোয়ার কেটে গিয়ে 1 = হচ্ছে আর।
কি বের করতে বলেছে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে হচ্ছে 2r, 2r ইকুয়াল টু 2 একক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের হচ্ছে বি। এরপরে আমরা শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণের প্রথমটা বলছে মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এক নম্বরটা, অর্থাৎ কোনো চক্রবৃদ্ধি অঙ্কের ক্ষেত্রে আমরা ফর্মুলাতেই লিখি, তোমরা খেয়াল করে দেখবে, যেটা বের করি সেখানে সুদ আসল বের করি, মানে এমনি নর্মাল যে সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা যেরকম সুদ আসল বের করি, সেখানে আমরা সমূল চক্রবৃদ্ধি কথাটা লিখে আমরা ফর্মুলাটা লিখি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 করার জন্যে আমরা ওটার সাথে আর আসলকে বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদ বের করি। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর আসলের যোগফল হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এরপর আমাদের পরের অঙ্কটা আছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে a মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। একটি দ্বিঘাত সমীকরণ হবে। যদি এটা দ্বিঘাত সমীকরণ হবে তার শর্ত, এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে প্রথমেই যে শর্তটা সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের যে পার্টটা আছে, এই এক্স স্কোয়ারের পার্টটা থাকতেই হবে। এক্স এর পার্ট না থাকলেও চলবে, ধ্রুবক পদ না থাকলেও চলবে, কিন্তু দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের এই পুরো পার্টটা থাকতে হবে। তাহলে এই পুরো পার্টটা থাকবে কখন? যদি এ মাইনাস বি যদি শূন্য না হয়। যদি এ মাইনাস বি শূন্য হয়ে যায় তাহলে শূন্য আর এক্স স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ার, এটা এই পার্টটা পুরো শূন্য হয়ে যাবে, তাহলে আর এক্স স্কোয়ার থাকবে না। তাহলে এ মাইনাস বি এই টোটালটা যদি শূন্য না হয়, অতএব এ মাইনাস বি নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটাকে আরেকটু করে দিই, এ নট ইকুয়াল টু বি। এটাই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের জায়গাটা, এটা এ নট ইকুয়াল টু বি। তাহলে শূন্যস্থানটা হবে এ নট ইকুয়াল টু বি। এরপরে আমরা চলে যাব যে 3 নম্বর অঙ্কে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ হবে। করণীদ্বয় হবে অনুবন্ধী করণী। তোমরা করণী করার সময় অনুবন্ধী করণীর কাজ করেছে। অনুবন্ধী করণী কাকে বলে? যে দুটো দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা, অর্থাৎ যোগ করেও উত্তর মূলদ সংখ্যা হবে, আবার গুণ করেও উত্তর মূলদ সংখ্যা হবে, তাহলেই সেটা অনুবন্ধী করণী হবে। তাহলে এটার নাম হচ্ছে অনুবন্ধী করণী, এটাই হবে শূন্যস্থান। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে যে এ ও বি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস, অর্থাৎ এই একটা বৃত্ত, এ বি এটা হচ্ছে ও, সি একটা বহিস্থ বিন্দু, এসি হচ্ছে 3, এসি হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য কত? এটা দেখো, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ যেহেতু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস থেকে এই ওপরের দিকে একটা এরকম একটা কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা কত জানি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, এটা একটা প্রমাণই আছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এসিবি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এবি হচ্ছে অতিভুজ, অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। তাহলে এবি হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এসি কত বলেছে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সিবি 4,
অতএব এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা করে 3 9, এটা 16, তাহলে হয়ে গেল 25। তাহলে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে 5 স্কোয়ার, অতএব এ বি সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর, এ বি সমান সমান 5। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। অর্থাৎ এই একটা বৃত্ত আছে, বাইরের কোনো বিন্দু থেকে তুমি স্পর্শক আঁকো, স্পর্শক তুমি কটা আঁকতে পারবে, এই একটা স্পর্শক আঁকতে পারবে, আর এদিকে আর কোনো স্পর্শক আঁকতে পারবে, কারণ এই রেখাটাকে যদি একটু এদিক ওদিক করো, যদি ওপরের দিকে করো তাহলে বৃত্তের ভেতর দিয়ে অর্থাৎ বৃত্তকে ছেদ করে চলে যাবে, আর যদি বাইরের দিকে করো বৃত্তকে টাচ করবে না। একই রকম ভাবে এই দিক দিয়েও তুমি আরেকটা স্পর্শ, অর্থাৎ সর্বাধিক কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের ওপরে সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এর বেশি করা যায় না। এরপরে আমরা চলে আসবো 6 অঙ্কটা, যে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। আর যেহেতু একটা মুখ খোলা, তাহলে সেই মুখের দিকে তার কোনো তল নেই, কোনো ক্ষেত্রফলও নেই। যে দিকটা বন্ধ, একটা মুখ খোলা মানে হচ্ছে আরেকটা দিক বন্ধ, তাহলে সেই বন্ধের দিকেই তার একটা তল রয়েছে, সেটা হচ্ছে একটা বৃত্তের তল। সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটাই হবে তার এই অঙ্কের শূন্যস্থান, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। এরপরে আমরা সত্য মিথ্যায় চলে যাব। প্রথম অঙ্কটা বলেছি যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বৃদ্ধির হার R% হলে n বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। আমরা ফর্মুলাতে পেয়ে যাই কি, ফর্মুলাতে পেয়ে যাই হচ্ছে পি ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। কেন এখানে প্লাস দিলাম, কেন এখানে প্লাস দিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির অঙ্ক, অর্থাৎ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে R%। তাহলে R% যদি জনসংখ্যা বৃদ্ধির হয়, তাহলে ওই শহরের জনসংখ্যা পি ইন্টু 1 মাইনাস R বাই 100 টু দি পাওয়ার n, এই যেটা দিয়েছে সেটা হচ্ছে ভুল আছে, এইটা হবে সঠিক, পি ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সঠিক। অর্থাৎ 3 নম্বর অঙ্কের প্রথমটা হচ্ছে মিথ্যা। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, যে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকে। 2 নম্বর, আমাদের ফর্মুলাটা I ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। কি বলছে, আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদ। কি বলছে, আসল ও বার্ষিক, আসল এইটা আর বার্ষিক শতকরা সুদের হার এইটা, এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এ পিও ধ্রুবক, আরও ধ্রুবক, 100ও ধ্রুবক, তাহলে আই কি হবে, তাহলে পি আর বাই 100 এটা যদি ধ্রুবক হয়, 100 কেন নাম, এটা তো একটা সংখ্যা, এটা তো ধ্রুবক হবেই, তাহলে পি আর বাই 100 এটা যদি ধ্রুবক হয়, তাহলে এই টোটালটার মধ্যে পড়ে রইল টি, তাহলে আই ভ্যারিজেস টি, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক যেটা হবে সরল সম্পর্ক, অর্থাৎ ভেদের সম্পর্ক এদের মধ্যে সরল হবে, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। এরপরের অঙ্কে চলে আসছি। এরপরের অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, x is to y, বলছে x is to y অনুপাতটি লঘু অনুপাত হবে যদি x by y গ্রেটার দ্যান 1 হয়। আমরা জানি লঘু অনুপাত হচ্ছে 3 রকম, লঘু অনুপাত, গুরু অনুপাত, সম্মানুপাত। তাহলে x is to y লঘু অনুপাত হতে হবে যখন
যদি এক্স বাই ওয়াই গ্রেটার দেন 1 হয়, যদি এটা হয় তাহলে কি হবে, এক্স গ্রেটার দেন ওয়াই হবে, অর্থাৎ এক্স ওয়াই এর থেকে বড় হবে। কিন্তু লঘু অনুপাত হতে গেলে আমাদের কি হতে হবে, লঘু অনুপাত হতে গেলে এক্স লেস দেন ওয়াই হতে হবে। লঘু অনুপাত যদি হতে হয় তাহলে এক্স লেস দেন 1 হতে হবে, অর্থাৎ এক্সটা যদি ছোট আর ওয়াইটা যদি বড় হয় তাহলে এটা লঘু অনুপাত হবে। যদি এক্স বড় ওয়াই ছোট হয়ে যায় তাহলে এটাও এই অনুপাতটা হয়ে যাবে তো গুরু অনুপাত। তাহলে এর যে কথাটা আছে এটা হয়ে যাবে মিথ্যা। এর পরের যেটা অঙ্ক আছে সেটা হচ্ছে দ্বিঘাতকরণী সর্বদা একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ কোনো একটি দ্বিঘাতকরণীর মান সম্পূর্ণরূপে দশমিকে প্রকাশ করা যায় না। যেমন ধরো √3, √3 এটা যদি তুমি মান বের করতে যাও তাহলে কি হবে, কি দাঁড়াবে, 1.732 আরো আছে, তুমি এর মান শেষ করতে পারবে না। অর্থাৎ দ্বিঘাতকরণী সর্বদা একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা মূলদ সংখ্যা নয়, একে তুমি p/q আকারে লিখতে পারবে না, কারণ তুমি তো মানই জানো না অ্যাকচুয়াল মান কত। এর মান আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান লিখি। তো দ্বিঘাতকরণী সর্বদা একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ যেহেতু এটাকে আমরা p/q আকারে লিখতে পারবো না তাই এটা মূলদ সংখ্যা হবে না। অর্থাৎ দ্বিঘাতকরণী সর্বদা একটি অমূলদ সংখ্যা, এই কথাটা সত্য। এবার বলছি যে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি বর্গাকার চিত্র। এই একটা বৃত্তের মধ্যে একটা যদি সামান্তরিক হয়, সামান্তরিক বৃত্তের মধ্যে সামান্তরিক দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বর্গক্ষেত্র হতে পারে আর একটা হচ্ছে আয়তক্ষেত্র হতে পারে। আর কোনো ধরনের সামান্তরিক বৃত্তের ভেতরে আঁকা যায় না। অর্থাৎ বৃত্তের মধ্যে যদি সামান্তরিক আঁকতে হয়, হয় বর্গক্ষেত্র আঁকতে হবে, না হয় তোমাকে আয়তক্ষেত্র আঁকতে হবে। তুমি যদি অন্য কোনো সামান্তরিক আঁকতে যাও তাহলে কিন্তু বৃত্তের মধ্যে তুমি আঁকতে পারবে না সেই সামান্তরিক। অর্থাৎ বৃত্তের মধ্যে সামান্তরিক সর্বদা বর্গাকার চিত্র, এই কথাটা তোমার মিথ্যা। কারণ বর্গাকার এবং আয়তকার দুটোই হতে পারে। যদি এখানে বলতো বর্গাকার ও আয়তকার তাহলে এই ঘটনাটা সত্য হতো। যেহেতু শুধু বর্গাকারের কথা বলেছে সেই জন্য এটা মিথ্যে হয়ে যাবে। পরের অঙ্কটা চলে আসছি। একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে। এখানে বলেছে খেয়াল করে নিতে হবে যে বস্তুটা হচ্ছে অর্ধগোলাকার নিরেট, অর্থাৎ এর দু ধরনের তল আছে, একটা বক্রতল আছে আর একটা সমতল আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। কি করে, গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে অর্ধগোলক হলে অর্ধেক হয়ে যাবে, 2πr² হবে। আর তার সাথে যেহেতু এটা নিরেট তার একটা সমতল আছে, ওপরের দিকে এই সমতল গোলাকার বৃত্তের যে সমতলটা সেটা হচ্ছে πr²। তাহলে টোটালটা হয়ে গেল 3πr²। অর্থাৎ এখানে দিয়েছে ক্ষেত্রফল হবে 2πr², এটা হবে মিথ্যা। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে। পরের ক্লাসে আবার পরের অঙ্ক শুরু হবে। তা তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে এই চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়া তোমরা তোমার কমেন্টে তোমাদের সমস্যার কথা জানাতে পারো, আর লাইক তোমরা অবশ্যই দিও। আর এই ভিডিওটিকে যতটা সম্ভব নিজের বন্ধু। আজকের মতন এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।